আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ব্যারিস্টার আনোয়ার হোসেন আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন আইন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ব্যারিস্টার সিনে। এই অনুষ্ঠানে মূলত আমরা আইন এবং আদালত বিষয়ে কথা বলে থাকি। আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত হয়ে আসছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্র্যাকটিশনার ব্যারিস্টার বেলায়েত হোসেন। ব্যারিস্টার বেলায়েত, আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য অ্যান্ড ওয়েলকাম। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার সাথে আমরা ইংলিশ লিগাল সিস্টেমে আইন পড়াশোনা করছি এরকম একজন ছাত্রকে রেখেছি যে হবু ব্যারিস্টার। ওর নাম হচ্ছে সরিয়া জাহিন। তার বাদ বাকি পরিচয় আমরা তার মুখ থেকেই শুনবো। সরিয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য অ্যান্ড ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। ব্যারিস্টার বেলায়েত, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার যদি পড়াশোনার জীবন একটু বলেন, কোথায় কোথায় পড়াশোনা করেছেন? ম্যাট্রিক ইকুইভ্যালেন্ট টু দাখিল পাস করেছি আমার গ্রামের একটা মাদ্রাসা থেকে। আচ্ছা, বোর্ড স্ট্যান্ড করেছিলাম 90-তে। তারপরে সাইম আলিম একই মাদ্রাসায় নোয়াখালীতে আর কি, নোয়াখালীর একটা মাদ্রাসা থেকে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হলাম। ভেরি গুড। সেখান থেকে 2000-এ এলএলবি অনার্স এবং এলএলএম করে আমি 2001-এ লন্ডনে চলে যাই। আচ্ছা, লন্ডনে আমি পড়াশোনা করি রাসেল গ্রুপ, ইউনিভার্সিটি অফ লন্ডনের একটা প্রতিষ্ঠান বারবেক। বারবেকে আমি কোয়ালিফাইড, প্রসিদ্ধ ইউনিভার্সিটি, জি, কোয়ালিফাইড মাস্টার্স করি। এলএলএম কোয়ালিফাইং ডিগ্রি বলা হয় ওটাকে। এটা শর্ট এন্ড ভার্সন, অ্যাকচুয়ালি 2 ইয়ার্সে করা যায় আর কি, করেছি। মূলত এটা 3-4 ইয়ার্সের কোর্স। সেটা করলাম। তারপরে সিটি ইউনিভার্সিটিতে আমি বার করি আর কি। আর কলকাতা বার কোথা থেকে হয়েছিল? আমি মিডল টেম্পলের মেম্বার। মিডল টেম্পল, ভেরি আনইউজুয়াল না? জি জি। নরমালি আমাদের এই অঞ্চলে সবাই একটু লিংকন সিনের দিকেই ঝোঁক বেশি, বাট আমি নিশ্চয়ই উইক পরে আপনার কলকাতা বার হয়েছিল। ডেফিনেটলি। আজকে আমরা আপনাকে উইক পরেই কথা বলতে চাই। উইকটা যদি সরিয়া তুমি স্যারকে এগিয়ে দাও অ্যান্ড আপনি পড়ে নেন। পাশাপাশি আমরা আপনার কলকাতা বারের কিছু ছবি টবিও দেখব। ফ্যামিলি থেকে আইনজীবী আছেন? না, ফ্যামিলিতে আসলে কোনো আইনজীবী নেই আমাদের। আমরা আসলে শিক্ষক ফ্যামিলি। আচ্ছা। আমার দাদা ছিলেন কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক। আচ্ছা। আমার বাবারাও শিক্ষক। আমার বাবা গভর্নমেন্ট হাই স্কুলের শিক্ষক ছিলেন। আচ্ছা। আমার চাচারা কেউ প্রিন্সিপাল, কেউ শিক্ষক, এরকম। তবে আমার মামার সাইডটা আবার সবাই গভর্নমেন্ট জব করতো আর কি। আচ্ছা। তো দেখা গেছে কেউ হয়তো ডিসি, কেউ কাস্টমস অফিসার, এরকম আর কি। আচ্ছা। তো আমি চিন্তা করলাম ইউনিভার্সিটিতে পড়ার সময়ে আমার অনেক অপশন ছিল। আমি প্রায় সব সাবজেক্টেই আমার ভর্তি হতে পারতাম, যে কোনো সাবজেক্টে ভর্তি হতে পারতাম। তবে লয়ার হবো এই চিন্তা থেকে আসলে ঢাকা ইউনিভার্সিটিতে লতে ভর্তি হয়েছি আর কি। রাইট, থ্যাংক ইউ। সরিয়া, তোমার কাছে আসছি। তুমি কোথায় পড়াশোনা করছো এবং কি পড়াশোনা করছো? স্যার, আমি লন্ডন কলেজ অফ লিগ্যাল স্টাডিজ সাউথে ইয়ার 2-তে আছি। রাইট। তোমার ফ্যামিলিতে কি আইনজীবী কেউ আছেন? নো স্যার, আমার ফ্যামিলিতে লিগ্যাল ফিল্ডে। তুমি আইন পড়তে ইন্সপায়ার্ড হলে কি করে? স্যার, বেসিক্যালি ছোট থেকেই ইন্টারেস্ট ছিল, প্লাস আমার মার ইচ্ছা ছিল যে উনি লয়ার হবেন। এবং মানে আমার ফ্যামিলি থেকে কখনো কোনো প্রেশার ছিল না যে ডক্টর হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। অ্যান্ড আমার বাবা এখানে আমার সবচেয়ে বড় সাপোর্ট। রাইট। হি ইজ লাইক, তুমি লেগেসিটা শুরু করো। তুমি যখন কোয়ালিফাইড ব্যারিস্টার হবে, আমরা যদি এই প্ল্যাটফর্ম থেকে তোমাকে দুজন অসহায় মানুষকে রেফার করি যাদের ফিস দিয়ে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ থাকবে না, এরকম দুজনকে তুমি হেল্প করবে? অবশ্যই স্যার। আইন পেশার আই থিঙ্ক একজন লয়ারের মূল দায়িত্বই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায় নিশ্চিত করা। সো অফকোর্স তোমার নাম কিন্তু আমরা ডেটাবেজে রেখে দিলাম, অ্যাকর্ডিংলি আমরা কিন্তু রেফার করে ফেলবো। রাইট। ব্যারিস্টার বেলায়েত, আমরা একটা ইম্পর্টেন্ট আইন নিয়ে কথা বলতে চাই, যেটা নর্মালি আমাদের দেশে এতটা পরিচিত আইন না। সেটা হচ্ছে ডেটা প্রোটেকশন ল। সো আমাদের দেশে এটা কেমন শক্তিশালী? ডেটা প্রোটেকশনের অনেক বিষয় আছে। একটা হচ্ছে আমাদের দেশে কিন্তু 1925 থেকে একটা আইন আছে, যেটা অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট। আচ্ছা। ওর মাধ্যমে আসলে ডেটা প্রোটেকশন হয়, কিন্তু ওটা আসলে গভর্নমেন্ট লেভেলে গভর্নমেন্ট অফিসিয়ালদের ক্ষেত্রে এটা ক্যাটাগরাইজড। কিন্তু অতি সম্প্রতি আমাদের দেশে একটা আইন প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন, এখনো গ্যাজেট হয় নাই। এটা হচ্ছে আমার মনে হয় দিস ইজ এ ম্যামথ টাস্ক, এ জায়ান্ট স্টেপ টুয়ার্ডস এ মডার্ন ডাটা প্রোটেকশনের যে ক্ষেত্রে যে একটা বিশাল পদক্ষেপ, সেটা হচ্ছে ডেটা প্রোটেকশন অ্যাক্ট। আমি একটু দেখলাম যে এটা আসলে খুব সুন্দর একটা পদক্ষেপ হয়েছে, যেটা আসলে আমরা দেখেছি উপমহাদেশে। আপনি ইন্ডিয়াতে 1923-তে, এই যে 2023-তে এরকম ডেটা প্রোটেকশন অ্যাক্ট হয়। সিঙ্গাপুরে হয়েছে, মালয়েশিয়া দে আর অ্যাটেম্পটিং টু ডু সিমিলার থিংস। কিন্তু আমরা
ইউরোপে কিন্তু এর আগ থেকে আছে। আপনি ইউরোপে থাকেন জানেন জিডিপিআর যেটা আর কি, সেটার মাধ্যমে এবং ইউনিসেফের চাইল্ড প্রোটেকশন, চাইল্ড ডাটা প্রোটেকশনের যে আইনগুলো আছে ওইটাকেই আসলে বাস্তবে ইমপ্লিমেন্টেশন করার একটা পদক্ষেপ এখানে। কারণ আজকের যুগে, আজকালকার জীবনে ডিজিটাল ফুটপ্রিন্ট এবং ডাটাটা যে কত ইম্পর্টেন্ট, এটা আমাদের এভরি স্পিয়ার অফ লাইফ আসলে এটাকে প্রভাবিত করছে। তো গভর্নমেন্ট সাথে সাথে ডাটা প্রোটেকশন অ্যাক্ট করার সাথে সাথে কিন্তু আরেকটা এটার এনফোর্স মেকানিজমও করেছেন একটা, সেটা হচ্ছে জিডিপিএ, যেটা যে ডাটা প্রোটেকশন একটা এজেন্সি তৈরি করছে আর কি। কিন্তু এজেন্সিটা এখনো তারা করেন নাই আর কি, মানে ফর্মড হয় নাই, বাট এটা একটা গুড পদক্ষেপ আন্ডার সেকশন 8 অফ দি ডাটা প্রোটেকশন অ্যাক্ট 2025। এই অথরিটিটা গঠন করবেন এবং এই অথরিটির কাজ হবে how to implement data, especially personal data. এটা কিন্তু গভর্নমেন্টাল ওই যে আমাদের অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের মতো না, এটা হচ্ছে পার্সোনাল ডাটা। যেমন আমি ফেসবুকে ডাটা ইউজ করতেছি, তারা আপনি দেখবেন এই ডাটা আমাদের প্রত্যেককে এমনভাবে আজকাল প্রোফাইলিং করতেছে। আপনি একটা গাড়ি কিনবেন ফেসবুকে, হয়তো ওই যে ক্রয় বিক্রয়ের সাইট আছে, পরের দিন থেকে আপনি সব গাড়ির অ্যাড পেতে থাকবেন। আচ্ছা, তার মানে এটা কেন? একটা চশমা দেখবেন, পরের দিন থেকে আপনার চশমা, একটা ল্যাপটপ দেখবেন, পরের দিন থেকে ল্যাপটপের আপনার ফেসবুকে অটোমেটিক চলে আসতে থাকবে। তাহলে নিশ্চয়ই কেউ না কেউ এই আপনার এই ডাটা, এই চয়েসটা কেউ না কেউ ফিড করতেছে। তো এটা রেগুলেট করা অনেক কঠিন এবং এটার কারণে পজিটিভ অনেক দিক আছে, আবার নেগেটিভ দিক আছে। স্পেশালি ডিজিটাল যুগে ব্যবসায়ীরা এটাকে দে আর ইউজিং ইট টু দেয়ার ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ, যাতে করে অনেক ভালনারেবল এবং অনেক যারা চায় না, যারা নিজেদের মতো করে থাকতে চায়, তাদের বিষয়গুলো পাবলিক হয়ে যাচ্ছে। এই জন্য গভর্নমেন্ট ফেল্ট আর্জেন্সি টু ডু সামথিং। এটা অনেকদিন থেকে, এটা 23 পেজের একটা বিশাল ডকুমেন্ট, কিন্তু এটা খুবই একটা ভালো পদক্ষেপ। বাট ইমপ্লিমেন্টেশন এবং গ্রিভিয়েন্স দেখার জন্য যে এনডিপিএ যে এজেন্সিটা করছে, এটা যদি তত তাড়াতাড়ি করা সম্ভব, ইনফরমেশন না, এটা ইজ এ বিগ পাওয়ার, ইটস এ বিগ পাওয়ার, এক্স্যাক্টলি। সো দোজ হু হোল্ডস দিস পাওয়ার, দে নিড টু হ্যাভ অ্যাকাউন্টেবিলিটি। তো এই জন্য এজেন্সিগুলোকে এবং ইন্ডিভিজুয়ালিও, আজকে আমি আপনার প্রোগ্রামে এসেছি, আমার যে ইনফরমেশনটা আপনার দরকার এবং এটা আপনি রেখেছেন, কতদিন আপনি রাখবেন? রাইট। হ্যাঁ, আমি যে স্টাইলে কথা বলে আমার মেন্টালিটি কি, আমার রাজনৈতিক অ্যাফিলিয়েশন কি, আমার যদি পার্সোনাল কোনো ইয়ে থাকে, তাহলে আপনি যদি আমার ডিসঅ্যাডভান্টেজে অথবা আননেসেসারিটিকে ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে কিভাবে অ্যাকাউন্টেবল করা যাবে, সেটার জন্যই এনডিপি আসলে গঠন করার প্রস্তাবনা আর কি। যত তাড়াতাড়ি হয় সেটাই ভালো। কিন্তু ব্যাংকগুলোর ক্ষেত্রে এখানে আইনি একটা লিওয়ে আছে, বা অন্যান্য গভর্নমেন্ট এজেন্সির ক্ষেত্রে, সো দ্যাট দে ক্যান বি অ্যাডাপ্টেড উইথ দ্য নোশন অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ ইট। এবং এখানে 18 মান্থসের একটা গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে আর কি। তো এখন থেকে তারা they will prepare themselves so that they can store data and use data in line with the government act. নাগরিকদের সিকিউরিটি কিন্তু জড়িত, ডেফিনেটলি। কারণ আপনি এই যে ইনফরমেশন হচ্ছে পাওয়ার, ইনফরমেশন হচ্ছে আপনাকে দিবে মানি, ইনফরমেশন আপনাকে, ব্যবসায়ীরা কম্পিট করে, অনেক ব্যবসায়ী নতুন ইনোভেটিভ আইডিয়ার কথা বলে। আপনি দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে ইনোভেটিভ আইডিয়া ক্যাটাগরিতে লোকজনকে নিয়ে যায় বিভিন্ন দেশ থেকে। এর মূল কারণ হচ্ছে they can contribute to the advancement of the society. So এটা সম্পূর্ণ ন্যাশনাল সিকিউরিটির সাথেও জড়িত, ন্যাশনাল ডেভেলপমেন্টের সাথে জড়িত। কারণ আপনার ট্রাস্টওয়ার্দিনেস থাকবে না তো টোটালি। এখন একটা ফরেন কোম্পানি আজকে এমজিএম আপনার সাথে বিজনেস করতে আসলো, এখন তারা যদি দেখে যে আমার ইনফরমেশনগুলো এখানে সেফ না, তারা তো আসবে না আপনার এখানে। ওই যে ক্রেডিবিলিটি তারা যদি অ্যাসিউরড ফিল না করে, তাহলে আসবে না। তো আমি আশা করব যে এখানে যারা আসবেন তারা ওই ধরনের হোল্ড করবেন, কমান্ড হোল্ড করবেন, দেশের স্বার্থে কাজ করবেন। আচ্ছা, আপনার সাথে আরও কথা বলবো, আমাদেরকে একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি এক্ষুনি। প্রিয় দর্শক, আমরা ফিরে আসছি বিজ্ঞাপন বিরতি থেকে। আমাদের কাছে দুইটা প্রশ্ন আছে দর্শকদের কাছ থেকে আমরা পেয়েছি ইন্টারনেটের মাধ্যমে। সেই প্রশ্নগুলো সরিয়ে তোমার কাছে আছে, তুমি যদি স্যারের উদ্দেশ্য করো। প্রিয় দর্শক, আমাদের কাছে যে কেউই প্রশ্ন পাঠাতে পারেন ইমেইলের মাধ্যমে। আমাদের কাছে প্রশ্ন পাঠানোর ঠিকানা হচ্ছে baristaz.in25@gmail.com। আই রিপিট, baristaz.in25@gmail.com। এই ঠিকানায় যে কেউই আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন। আমরা প্রশ্নগুলো সিলেক্ট করে যৌক্তিক সকল প্রশ্নের উত্তর আমরা দিয়ে থাকি। সরিয়া, প্লিজ তুমি যে প্রশ্ন করো। কবি এবাদুর রহমান দিনাজপুর থেকে
আমাদের দেশে রাজনৈতিক হয়রানিমূলক মামলা অনেক হয়েছে এবং আজকালও হচ্ছে। মামলার ধরন দেখলেই তো আমরা সাধারণ মানুষেরা বুঝতে পারি যে এটি একটি রাজনৈতিক হয়রানিমূলক মামলা। মাননীয় জজ সাহেবদেরও তো বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে কোন মামলা রাজনৈতিক হয়রানিমূলক। এই ক্ষেত্রে মামলা বিচারের আগেই কি মাননীয় জজ সাহেবরা মামলাটি বাতিল করে দিতে পারেন না? এটা অত্যন্ত প্রাসঙ্গিক একটা কোশ্চেন, তবে আমি এটার একটু ব্যাকগ্রাউন্ডে যাব। এই যে বললেন যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা, এই জাতীয় মামলার ইতিহাস কিন্তু শুধু আমাদের দেশেই না, আমরা যুগে যুগে দেখেছি। এইটার উদ্দেশ্য সবাই জানে, এটা হচ্ছে প্রতিপক্ষকে ধমক দেওয়া, ঘায়েল করা এবং রাজনৈতিক যে পলিটিক্যাল যে অ্যাডভার্সারি তাদেরকে আসলে নিস্তেজ করে দেওয়া, এটা হচ্ছে একটা উদ্দেশ্য। কিন্তু আমাদের দেশে আমরা এটা নগ্ন অ্যাপ্লিকেশন দেখেছি গত 16-17 বছরে। সেখানে আমি আসবো এটা কি করে এটার কার্ভ করা যায়, এটা কয়েকটা উপায় আমি বলবো। শুধুমাত্র আপনি জাজের কথা বলছেন, জাজরা কি বুঝে না? হ্যাঁ, জাজরা অনেক ক্ষেত্রে বুঝলেও কিছু করার থাকে না, সেই বিষয়টা আমি বলবো। দেখেন, সেখানে পলিটিক্যাল পার্টিকে দমন করার একটা হিউজ আর্সেনাল হিসেবে ইউজ করেছে গভর্নমেন্ট এই মামলাকে, পলিটিক্যাল মামলাকে। শুধু পলিটিক্যাল মামলা না, শো ট্রায়ালও আমরা দেখেছি। আমরা যে ট্রাইব্যুনাল হয়েছে, ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা অনেককে ফাঁসি দেওয়া হয়েছে এবং যেই কোনো স্ট্যান্ডার্ডেই বলা হচ্ছে যে না, এটা আসলে মামলাটা, ট্রায়ালটা যথাযথ হয় নাই। তারপরে দেখবেন মামলা চলাকালীনই আবার কিন্তু রেট্রোস্পেক্টিভ ক্রিমিনাল রেজিস্ট্রেশন করে একজনকে ফাঁসি দেওয়া হলো, কয়েকজনকে পরে ফলো করা হলো, তাকে লাইফ সেন্টেন্স দেওয়া হয়েছিল। পরে এটাকে বাড়িয়ে পার্লামেন্টে রেট্রোস্পেক্টিভ ক্রিমিনাল রেজিস্ট্রেশন, খুবই ডেঞ্জারাস একটা কনসেপ্ট, যেটা সাধারণত ক্রিমিনাল রেজিস্ট্রেশনে হয় না। সেটা করে বিচার কার্য সম্পন্ন করে পলিটিক্যাল অপোনেন্টদেরকে নিষ্পেষিত করার ব্যবস্থা করা হয়েছে। তো এই ক্ষেত্রে সবচেয়ে বড় যেই রক্ষা কবচ আমাদের দেশে, আপনি দেখবেন ক্রিমিনাল প্রসিডিউর কোডের 203 ধারা, আপনার স্পেসিফিক কোশ্চেনে বলি, ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে কিন্তু এটাকে করে দেওয়ার, এটাকে মামলাকে ব্র্যাকেট করে দেওয়ার ক্ষমতা আছে, নিশ্চয়ই আছে। কিন্তু কথা হচ্ছে যে এটারও আবার একটা নেগেটিভ দিক আছে। কারণ একটা ক্রিমিনাল অফেন্স যখন ঘটে, আপনাকে মামলা করার অধিকার থাকতে হবে। ট্রায়ালে গিয়ে অনেক মামলা কিন্তু দেখা গেছে যে পরে হয় ইয়েস হবে, না নো হবে, রায় পক্ষে বা বিপক্ষে যাবে। কিন্তু আপনি যদি জানেন পিউনিটিভ একটা মেজারমেন্ট থাকে, যে বাদী কেউ যদি অযথা একটা মামলা করে তার বিরুদ্ধে যদি শাস্তির ব্যবস্থা থাকে, যেটা কিন্তু বর্তমানে করা হয়েছে। হ্যাঁ, তো এইটাই অনেক জেনুইন ভিকটিমকে মামলা করতে অনুৎসাহিত করবে, যার ফলে উন্নত বিশ্বে যেটা দেখা যায়, আপনি ক্রিমিনাল রেজিস্ট্রেশনে কিন্তু ওই যে বাদী তার শাস্তি হয় না, কিন্তু যদি নির্দোষ প্রমাণিত হয়, হয়রানি শিকার হয়, তাকে একটা ক্রিমিনাল কম্পেনসেশনের ব্যবস্থা করা হয়। আমাদের দেশে এটা নাই। আমাদের দেশে এটা থাকলে হয়তো বা থাকলে হয়তো একটু ব্যবস্থা হতো। এই যে মামলাগুলি হচ্ছে, বলা হচ্ছে না পলিটিক্যাল মামলা। হোয়াট ইজ পলিটিক্যাল মামলা? এখানে যে জিনিসটা মামলার ইনভেস্টিগেশনে যারা আছে, একটা ক্রিমিনাল ইনসিডেন্ট যদি ঘটে, সেখানে হয় কি একজনের জায়গায় 10 জনকে দিয়ে দিচ্ছে, এইটা একটা কালচার আছে আমাদেরকে। তো এখন পর্যায়েই যেটা করতে পারে, ম্যাজিস্ট্রেট সাহেবরা যখন কাজ করে এবং উকিলরা তখন চার্জশিট থেকে ওইগুলিকে বাদ দিতে পারে। কিন্তু এই প্রক্রিয়াটা এত লম্বা, বুঝছেন, আলটিমেটলি কিন্তু জাজমেন্টে গেলে কিন্তু এদের শাস্তি হয় না। কিন্তু এই প্রক্রিয়াটার কারণে মানুষ ভুক্তভোগী, প্রচুর ভোগান্তির শিকার হয়। থ্যাংক ইউ। সেকেন্ড কোয়েশ্চেন, সোরিয়া। অসীম দাস, নড়াইল থেকে। উন্নত বিশ্বের অনেক দেশেই স্বচ্ছতার জন্য আদালতে স্পর্শকাতর কোনো বিষয় নিয়ে যখন বিচার হয়, তখন ভিকটিমের শ্রেণীর অন্তর্ভুক্ত কোনো বিচারককে উক্ত বিচার কার্যে অন্তর্ভুক্ত করা হয়। সেই কারণে আমাদের দেশে যখন সাম্প্রদায়িকতার অভিযোগে সনাতন ধর্মের কোনো ব্যক্তির বিচার হয়, তখন সনাতন ধর্মের কোনো বিচারক ওই বিচার কার্যে থাকা জরুরি আছে কিনা, এই বিষয়ে আপনার মতামত কি? জরুরি কি জরুরি না? ফার্স্ট কথা হচ্ছে জরুরি না। আচ্ছা, কেন বলবো? উনি অনেক উন্নত বিশ্বের কথা বলেছে, আমি জানি না উনি কোন দেশে, দু একটা উদাহরণ দিতে পারলে ভালো হতো। কিন্তু বিষয়টা হচ্ছে বিচারকরা দে আর বাউন্ড টু জাজ বাই ল উইথ ইম্পার্শিয়ালিটি। এখন কথা হচ্ছে দিস মে বি হেল্পফুল যদি আপনার ওই কমিউনিটির একজন হয়, তাহলে সে ইন্টারনাল অনেকগুলো তার রিলিজিয়াস বিলিফস, মোটিভস এগুলো হয়তো বুঝবে, সেটা হেল্পফুল হতে পারে। কিন্তু এই জাজ ইজ এক্সপেক্টেড টু আন্ডারস্ট্যান্ড থ্রু হিজ ট্রেনিং অ্যান্ড তার আদার এক্সপিরিয়েন্সেস হি উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমি একটা উদাহরণ না, আমি একটু শুধু জরুরিই না, আমি একটা উদাহরণ দিই আপনাকে। যেমন ধরেন, সাধারণত রিলিজিয়ন এবং যে ইম্পার্শিয়াল কোর্ট সিস্টেম রাষ্ট্র, সেটা আলাদা। আমাদের ইউকেতে, আমি লন্ডনে থাকতাম দীর্ঘদিন, গত 1 বছর থেকে দেশে আর কি। লন্ডনে দেখবেন
153টা শারিয়া কোর্ট আছে, আপনি ওখানে থাকেন, তো এই শারিয়া কোর্ট কিছু বিচার আচার করে, বাট আপ টু সার্টেন লেভেল, কতটুক পর্যন্ত কারো ম্যারেজ যদি কেউ আপোষে রিজলভ করতে চায় উইদিন ইসলামিক ল, ঠিক আছে তোমাদেরকে অথরিটি দিলাম, তোমরা করতে পারো। ডিভোর্স একই জিনিস, কিছু পার্সোনাল লতে, কিন্তু আবার সেম জেনারেল ম্যারেজেস অ্যাক্ট, আপনি যে সিভিল কন্ট্রাক্ট, সেখানে আপনার কোর্ট কিন্তু সবার জন্য ওপেন, ডিসপিউট হলে কিন্তু ঠিকই তারা সেখানে যাচ্ছে। তবে হ্যাঁ, কমিউনিটির স্পিরিট ধারণ করে, বা যদি এটা কমিউনিটি ম্যাটার হয় কোনো কমিউনাল বিষয়, কিন্তু রাষ্ট্র কখনো কমিউনাল বিচার ব্যবস্থাকে সাপোর্ট করতে পারে না। থ্যাংক ইউ। আমরা সোরিয়ার কাছে যাচ্ছি। সোরিয়া, তুমি ব্যারিস্টার হইলে পরে যে তুমি শুধু প্র্যাকটিস করতে হবে কোর্টে এরকম কিছু না, অনেক কিছু করা যায়। ইন হাউস কর্পোরেট প্র্যাকটিস করা যায়, চাকরি করা যায়, জুডিশিয়ারিতে যাওয়া যায়, নন জুডিশিয়ারি জবও আছে। তোমার আসলে কি ইচ্ছা? স্যার, এখানে আমার পার্সপেক্টিভটা একটু অন্যরকম। দ্য থিং ইজ যে সব ভালো ব্যারিস্টার্স বা সব যারা লিগাল প্র্যাকটিস করে সবাই যদি লিটিগেশনের দিকে চলে যায় বা সিভিল ফার্মসের দিকে চলে যায়, তাহলে আমাদের টিচিংয়েও আসলে খুব ভালো আমাদের গাইডেন্স দরকার যারা আপকামিং আসছে। সো ইনশাল্লাহ আমি চেষ্টা করব শুধু একদিকে এঙ্গেজ না থেকে সেভারাল সেক্টরসে নিজেকে এঙ্গেজ রাখতে। বাট আমি ক্রিমিনাল কেসেসের দিকে একটু ইন্টারেস্টেড বেশি এখন। কিন্তু এটা তো চ্যালেঞ্জিং ক্রিমিনাল কেস। ইট ইজ। তুমি চ্যালেঞ্জ দিতে প্রস্তুত আছো? অফ কোর্স স্যার। আসলে বাংলাদেশের ধরেন আমি যদি রেপ কেসেসের কথা বলি, একটা ছোট নবজাতক থেকে শুরু করে একটা নারীর মৃতদেহও হচ্ছে এখানে সেফ না। সো আমি এই জন্য আসলে একটু চাচ্ছি ক্রিমিনাল কেসেসের দিকে ফোকাস থাকতে, বাট স্টিল আমি একদিকে এঙ্গেজ থাকবো না, আমি চেষ্টা করব সেভারাল সেক্টরসে। থ্যাংক ইউ। বেশ, আমরা একটা পত্রিকার রিপোর্ট দেখি, যেটা হেডলাইন হচ্ছে সংসদে উচ্চকক্ষ না রাখার পক্ষে সিপিডি, যেটা আমরা টেলিভিশন স্ক্রিনেও দেখতে পাচ্ছি রিপোর্টটা। এটা না রাখার পক্ষে সিপিডিটা কেন, অসুবিধাটা কি আসলে? এটা সিপিডিকে জিজ্ঞেস করেন। বিষয় হচ্ছে ওনারা কি কোনো মতামত আছে এই বিষয়ে? না, আমার অবশ্যই মতামত আছে। আমরা করব কি, আমাদের এখানে একটা প্রবলেম হলো, আমরা ওয়েস্টেজ, ওনারা ওয়েস্টেজ বলতেছেন যে ওয়েস্ট অফ মানি এবং গভর্নেন্স। তো এখন বাস্তবতা হচ্ছে আমাদের ইউনিটারি সিস্টেম চলতেছিল, কিন্তু কতটুকু ভালো চলতেছে সবাই জানে। কিন্তু যে উচ্চকক্ষের যে ধারণাটা, যেটা বিএনপির তারেক রহমান 3 বছর আগেই বলেছেন, এখন ঐক্যমত্য কমিশনে মোটামুটি সবাই মিলে আমরা একমত হলাম যে আমরা একটা উচ্চকক্ষ করব। এটা বাড়তি একটা লেয়ার তৈরি করে। ডেফিনেটলি কম্পোজিশন এবং ফাংশনস কি হবে, সিপিডি আমি খুশি হতাম যদি ওরা এটার কম্পোজিশন এন্ড ফাংশনস নিয়ে কথা বলতো। ওনারা কিন্তু বলেছেন এটা আননেসেসারি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমার কথা হচ্ছে এটা আননেসেসারি হয় কিভাবে, যেখানে ইভেন পার্লামেন্টের মেম্বার সংখ্যা সেই আপনার 1954-এ যা ছিল সংবিধান অনুযায়ী যে পূর্ব বাংলাদেশ 300, এখনো 300ই আছে, কিন্তু জনসংখ্যা কিন্তু 3-4 গুণ বেড়ে গেছে। ওনারা এটা বলেন না যে এখন পার্লামেন্ট মেম্বার হওয়া দরকার 500 থেকে 700। তো উচ্চকক্ষের বরং 100 লিমিট না করে এটাকে 200 থেকে 300-র মধ্যে করা যেতে পারে, কারণ এতে করে সমাজের ডাইভার্সিটিকে ইনক্লুড করা যাবে এবং আপনার অভিজ্ঞ, তারপরে বিভিন্ন সেক্টরে যারা উন্নতির শিখরে পৌঁছেছেন এবং রিলিজিয়াস যে আমাদের দেশে যে ফান্ডামেন্টালিজম যে রাজনীতি, সেটাকে কার্ভ করার জন্য এটা একটা হাতিয়ার হতে পারে। আপনার রিলিজিয়াস ওই যে সেক্টরগুলোকে আপনাকে লাইক পিয়ার্স করে তাদেরকে, যেরকম ইউকেতে আছে তাদের চার্চগুলোকে, চার্চের প্রতিনিধিগুলোকে ইনক্লুড করছে, ঠিক এখানে আমাদের কিছু রিলিজিয়াস গ্রুপকে এখানে রাখা যায় যে তারা তাদের কথাগুলি ভাববে, যাতে গভর্নমেন্টের আরেকটা বিষয় আছে। আপনি দেখেন এটাকে ফাংশনালিটি আপনি কি করবেন, এই যে বড় বড় কোম্পানিগুলো করাপশন করে, আপনি তাদেরকে ডেকে নেন, হাউস অফ লর্ডসের স্টাইলে একটা ল কমিশন করে দেন যে তাদেরকে অ্যাকাউন্টেবিলিটির জন্য শুধুমাত্র যে পার্লামেন্টারি স্ক্রুটিনির জন্য রাখবেন না, এর বাইরেও কিছু ক্ষমতা দেন। তাহলে হবে কি, গভর্নমেন্টের কয়েকটা লেয়ার বেড়ে যাবে সরকারকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখার জন্য। আমাদের গভর্নমেন্টগুলো এত স্বৈরতান্ত্রিক হয়ে যায় ক্ষমতায় আসলে, তারা কাউকে কিছু মনে করে না। সো এটা শুধু কমানো তো না, আরো বাড়ানো দরকার, প্রয়োজনে এটাকে সেনেট স্টাইলে করা দরকার। আপনি উচ্চকক্ষের ফাংশনালিজমটা নিয়ে আমার প্রবলেম এই আছে যে সেটার কি ফাংশন হবে আমি দেখলামই না, যে কম্পোজিশনটা বিষয় 100 একটা ধরেন ইয়েতে আসছে, কিন্তু এটার আসলে ফাংশন কি হবে, ফাংশনটা মনে হচ্ছে যেন একটা রেগুলেটরি প্রেসিডেন্সিয়াল ফাংশন। আমাদের দেশে যেরকম প্রেসিডেন্টের যে কাজ, তো শুধুমাত্র সেই কাজের জন্য যদি একটা হাউস করি আমরা, সেটা খুব একটা ফ্রুটফুল হবে না। থ্যাংক ইউ। আমরা শেষ করে দেবো। সরি, তোমার কাছে ফাইনাল কোয়েশ্চেন। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইন জগতে আমাদের কিন্তু অনেক কাজ করতে হবে। তোমাদের জেনারেশন আসলে কি ভাবছে এইসব নিয়ে? স্যার, আই থিঙ্ক টোটাল 3টা পয়েন্টে একটু ফোকাস দেওয়াটা বেশি জরুরি। ফার্স্ট থিং হচ্ছে জুডিশিয়ারির সাথে যেন মানে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সটা এনশিওর করাটা, যেমন কোনো থার্ড পার্টি, সেটা পার্লামেন্ট হোক, গভর্নমেন্ট হোক বা যেই হোক, ইন্টারফেয়ারেন্সটা মানে যেন বন্ধ হয় সামহাউ, বিকজ তাহলে না আইন সবার জন্য সমান, এই কনসেপ্টটা আসলে ব্লার
হয়ে যায়। সো এটা জাস্টিস শুধু ফোকাস করবে হচ্ছে ফেয়ারনেস এবং ট্রুথের উপর, দ্যাটস দ্য ফার্স্ট থিং। অ্যান্ড সেকেন্ড থিং ইজ জাস্টিসটাকে হচ্ছে অ্যাক্সেসিবল করা সবার জন্য। লাইক ধরেন যারা রুরাল এরিয়াতে থাকে বা অনেকে হয়তো আইডিয়াই নাই যে একটা মামলা কিভাবে করতে হবে, কার কাছে যেতে হবে, প্লাস এটা অনেক কস্টলি। সো আই থিঙ্ক অ্যাক্সেস টু জাস্টিস এটা একটু এনশিওর করাটা খুবই দরকার। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ যারা ছোট যারা আছে আমাদের তাদের আই থিঙ্ক প্রাইমারি সেকশনে কনস্টিটিউশনের কিছু বেসিক আইডিয়া, তারপর হিউম্যান রাইটসের কিছু আইডিয়া ওদের সাথে আই থিঙ্ক ছোট থেকে ওদেরকে শেখানো বা ওদের বুকে ইনক্লুড করলে হবে কি ওরা ইন ফিউচার দেখা যাবে ওদের মাথায় এটা ঢুকে যাবে যে না আমি এই কাজটা করতে পারি না, বা নো এটা হচ্ছে নিষিদ্ধ। সো এই কনসেপ্ট আই থিঙ্ক একটু ভালো মতো আপকামিং জেনারেশনের মধ্যে মাথায় দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। দ্যাটস ইট। এটাই জেনজিদের আই থিঙ্ক এই তিনটা দিকেই ফোকাসটা বেশি থাকে। থ্যাংক ইউ। ফাইনাল কোয়েশ্চেন ব্যারিস্টার বেলায়েত, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যদি কোনো কিছু জাস্ট ওয়ান থিং ইফ আই টেল ইউ দ্যাট টু চেঞ্জ, কোন জিনিসটা আপনি চেঞ্জ করতে চাইবেন? আমি চাইবো বাংলাদেশে এই মুহূর্তে চাইবো জাজদের ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রিটি, ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রিটিটা এবং পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থেকে দূরে থেকে স্বাধীনভাবে শুধু তাদের মেন্টালিটিটা হলেই কিন্তু যথেষ্ট আপাতত। এখানে আমাদের মেকানিজম সবই আছে, কিন্তু আমাদের জাজদেরকে দেখি পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের সাথে দৌড়ায়। আপনি জাজ হয়ে গেছেন, ইউ ডোন্ট নিড টু বি অ্যালাইন উইথ দেম এনিমোর। তার মানে আমরা নিজ থেকে স্লেভ হয়ে যাই, আমরা নিজ থেকে স্লেভ হয়ে যাই, যেটা আমার অন্তত গত 1 বছরের অভিজ্ঞতা তা বলে। থ্যাংক ইউ ব্যারিস্টার বেলায়েত সরিয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।